আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জামিনুরস বায়োলজিতে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, যার নাম ক্লোরোপ্লাস্ট। এটি উদ্ভিদ কোষের বা ফটোসিনথেটিক অর্গানিজমে থাকা যে কোষগুলো, সে কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি থাকে বলেই মূলত আলোক শক্তিকে ব্যবহার করে অটোট্রফিক যে সমস্ত জীব রয়েছে, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে আমরা অটোট্রফিক বলি। এই অটোট্রফিক সেলে ক্লোরোপ্লাস্ট থাকে বলেই এরা আলোক শক্তিকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং তারা শক্তি উৎপন্ন করতে পারে। অর্থাৎ এখানে আলোক শক্তিটিকে শোষণ করানো হচ্ছে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে। দেন আমরা পরবর্তীতে বিভিন্ন পাথওয়ে অবলম্বনের মাধ্যমে বিভিন্ন রকমের বস্তু তৈরি করি। মূলত সাইটোপ্লাজমে যাবতীয় উপাদান তৈরি করতে গিয়ে যে শক্তির প্রয়োজন, সেটা সরবরাহ করে এটিপি। আর প্রথম এটিপিটা তৈরি করে ক্লোরোপ্লাস্ট সূর্য আলোকের সাহায্যে বা আলোক শক্তিকে ব্যবহার করে। তো চলো আমরা মূল টপিক্সে যাই। বন্ধুরা, আমরা যদি এটার ডিসকভার নিয়ে কথা বলি, আবিষ্কার নিয়ে কথা বলি, অ্যাট ফার্স্ট ডিসকভার অ্যান্ড টার্ম, আবিষ্কার এবং নামকরণ, এটি প্রথম আবিষ্কার করছেন বিজ্ঞানী শিম্পার্ড। তিনি 1883 সালে আবিষ্কার করেন এবং তিনি ওই সময় এটার নামকরণ করেছিলেন যে এটাকে ক্লোরোপ্লাস্ট বলা হচ্ছে। আমরা প্লাস্টিড নিয়ে আজকে আলোচনা করতেছি না, আমাদের লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের উপরে আমরা আর একটা আলোচনা রাখবো। আমরা আজকে প্লাস্টিডের যেটা সবুজ টাইপ ক্লোরোপ্লাস্ট, আমরা সেইটা নিয়ে কথা বলছি। তো এটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী শিম্পার্ড 1883 সালে। ওকে, দেন আমরা যদি এটার শেপ নিয়ে কথা বলি, আকৃতি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা বিভিন্ন কোষে বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আমরা কাপ শেপ পেতে পারি। কাপ শেপটা আমরা পাই মূলত ক্লামাইডোমোনাস শৈবালে। ক্লামাইডোমোনাস প্রজাতির যে শৈবালগুলো আছে, আমরা সেখানে কাপ আকৃতির ক্লোরোপ্লাস্ট পাই। দেন আমরা স্পাইরাল পাই। স্পাইরাল শেপ পেয়ে থেকে আমরা স্পাইরোগাইরাতে। স্পাইরোগাইরা প্রজাতির কিছু শৈবাল আছে, সেখানে আমরা কাপ শেপ, মানে বুঝতে পারতেছো যে ক্লোরোপ্লাস্টটা দেখতে লাগবে কাপের মতো, এটা ক্লোরোপ্লাস্ট কাপ আকৃতির। স্পাইরাল মানে বুঝতে পারতেছো যে যেটা স্পাইরাল অবস্থায় থাকছে, হ্যাঁ, এটাকে আমরা স্পাইরাল আকৃতির ক্লোরোপ্লাস্ট বলছি। দেন আমরা আরও পাই, আমরা আর একটা আকৃতির পাই যেটাকে আমরা বলি গার্ডেল শেপ। গার্ডেলটা প্রায় আমরা উলোথ্রিক্স শৈবালে আমরা গার্ডেল শেপ পাই। গার্ডেলটা হচ্ছে এটা হাত বন্ধনের মতো আর কি, জাস্ট এটা আমরা যদি এভাবে চিন্তা করি, দিস ইজ গার্ডেল, সি আকৃতির, যেটা হাতকে এভাবে ধরে রাখে, এটাকে আমরা গার্ডেল শেপ বলি। অর্থাৎ কাপ তো উপরের দিকে থাকবে, আর গার্ডেলটা হচ্ছে বাহু বন্ধনী, গার্ডেল শেপ। এটা সি আকৃতির গঠন বিশিষ্ট ক্লোরোপ্লাস্ট। এটা এরপরও রয়েছে আমাদের স্টার লাইক, রয়েছে আমাদের ওভিউল আছে, ডিম্ব আকৃতির, যেটা হায়ার প্ল্যান্টে পাওয়া যায়। হায়ার প্ল্যান্ট সেলে আমরা এই ডিম্ব আকৃতির পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাপ আকৃতির পাওয়া যায় ক্লামাইডোমোনাস, স্পাইরাল আকৃতি পাওয়া যায় স্পাইরোগাইরা, গার্ডেল বা বাহু বন্ধনে আকৃতি পাওয়া যায় আমাদের উলোথ্রিক্সে, এবং ডিম্ব আকৃতির পাওয়া যায় আমাদের হায়ার প্ল্যান্টস বা উচ্চ শ্রেণীর জীবে যে অঙ্গনগুলো আছে সেই রকম। বন্ধুরা, এখন আসো আমরা সংখ্যা নিয়ে যদি কথা বলি, দ্য নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট। আমরা যদি নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করি, 3 নম্বর টপিকস, নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট, এটাও বিভিন্ন কোষে বিভিন্ন সংখ্যায় পাওয়া যায়। যেমন ধরো, এটা একটি করে থাকে, 1 নাম্বার পাওয়া যায় সেল, যেটাকে আমরা বলি ক্লামাইডোমোনাস। উলোথ্রিক্সেও পাওয়া যায় একটি করে, এটা শৈবাল,
এগুলো এককোষী শৈবাল। উলোথ্রিক্স এককোষী, বাট এটাকে আমরা বহুকোষী কলোনি আকারে থাকে। দিস ইজ নট মাল্টিসেলুলার টাইপ, দিস ইজ ইউনিসেলুলার টাইপ সেল, বাট দিস টাইপস কল্ড কলোনি। কোনো সেল কোনো সেলের উপরে নির্ভর করছে না, তারা প্রত্যেকেই স্বাধীন, যে যার মতো করে কাজ করতেছে, বাট অ্যাসোসিয়েশনটা একসাথে আছে। এই সেন্স থেকে এটাকে মাল্টিসেলুলার বলা হয়, বাট ফাংশনালি আমরা উলোথ্রিক্সকে ইউনিসেলুলার জীব হিসেবেই জানবো। এটি সূত্রাকার শৈবাল বলা হয়। তো যাই হোক, এদের কোষে একটি করে থাকে। ক্লামাইডোমোনাস এক কোষী, এখানে কাপ আকৃতির থাকে। দিস ইজ ক্লামাইডোমোনাস, দিস ইজ উলোথ্রিক্স। আমরা যদি আর একটা পাই, আমরা মোটামুটি নিয়ার অ্যাবাউট 10 থেকে 16 নাম্বার, এটি থাকে আমাদের স্পাইরোগাইরাতে। স্পাইরোগাইরা স্পেসিস ক্লামাইডোমোনাস উলোথ্রিক্স। অবশ্যই সায়েন্টিফিক নামের নিচে আন্ডারলাইন করার অভ্যাস তৈরি করতে হবে আমাদেরকে। স্পাইরোগাইরা এসপি, এটার সংখ্যা থাকে মূলত 10 থেকে 16টি। এদের স্পাইরাল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। আর উন্নত যেটা আছে তাদের মোটামুটি থাকে 20 থেকে 40টি হায়ার প্ল্যান্ট, উন্নত শ্রেণীর জীবের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের আকৃতিগত যেমন একটা পার্থক্য রয়েছে বিভিন্ন কোষে, আবার আমরা দেখতে পাচ্ছি যে এদের বিভিন্ন কোষের সংখ্যাগত একটা পার্থক্য প্রতীয়মান হচ্ছে। তো বন্ধুরা, আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা যদি আপাত দৃষ্টিতে একটু চিন্তা করি, তাহলে ক্লোরোপ্লাস্টকে আমরা দুইভাবে পাই। এক ধরনের ক্লোরোপ্লাস্টকে আমরা এভাবে চিন্তা করি, দিস ইজ থাইলাকয়েড। এই টাইপের ক্লোরোপ্লাস্টকে আমরা বলি গ্ল্যানাল ক্লোরোপ্লাস্ট। আর এক টাইপের ক্লোরোপ্লাস্ট আছে এটাও ক্লোরোপ্লাস্ট। এই টাইপের ক্লোরোপ্লাস্টগুলোকে বলা হয় অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট। গ্রানাল ক্লোরোপ্লাস্টে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রানা রয়েছে। গ্রানা মানে আমরা বলি যে থাইলাকয়েডগুলো যদি অনেকগুলো একটার পর একটা সজ্জিত হয়, সেটাকে আমরা গ্রানাল ক্লোরোপ্লাস্ট বলি। আর যদি আমরা বলে থাকি যে আমাদের থাইলাকয়েডে যদি আমাদের শুধুমাত্র স্ট্রোমা ল্যামেলা রয়েছে, স্ট্রোমা ল্যামেলা বিকশিত হয় না। আসলে হোয়াট ইজ গ্রানা? গ্রানা আবার কি? এই যে আমাদের স্ট্রোমা ল্যামেলাম যেটা রয়েছে, এটাই যদি বৃদ্ধি লাভ করে তখন ওটাকে আমরা গ্রানা বলি। তো যে সমস্ত ক্লোরোপ্লাস্টে স্ট্রোমা ল্যামেলা আছে, বাট স্ট্রোমা ল্যামেলার প্রান্তীয় অঞ্চল ডেভেলপ করতেছে না, বিকাশ করতেছে না, তথা গ্রানা তৈরি করতেছে না, ওই ধরনের ক্লোরোপ্লাস্টগুলোকে বলা হয় অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট। আর যে সমস্ত স্ট্রোমা ল্যামেলির প্রান্তভাগ, দিস ইজ স্ট্রোমা ল্যামেলাম, তোমরা চেনো, এর প্রান্তভাগ বিকশিত হয়ে থাইলাকয়েডগুলো বারবার সজ্জিত হয়ে যদি গ্রানা তৈরি করে, তখন ওই ক্লোরোপ্লাস্টকে আমরা বলি গ্রানাল ক্লোরোপ্লাস্ট। এটা মূলত C3 এবং C4 উদ্ভিদে পাওয়া যায়। আর অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্টটা C4 উদ্ভিদের বান্ডেল শীথ, এই বান্ডেল শীথ বা ভাস্কুলার বান্ডেলের যে আবরণ থাকে সেটাকে আমরা বান্ডেল শীথ বলি। এটা মেসোফিল টিস্যুতে থাকা যায়। C3 C4 এর মেসোফিল, তোমরা জানো মেসোফিল পাতায় থাকা প্যারেনকাইমাকে মেসোফিল বলা হয়, মেসোফিল। আর এটা বান্ডেল শীথে থাকে। রিমেম্বার, এটা একটু পয়েন্ট করে রেখো যে গ্রানাল ক্লোরোপ্লাস্টটা থাকে আমাদের C3 C4 উদ্ভিদের মেসোফিল, পাতায় থাকা প্যারেনকাইমা মেসোফিল সেলে, আর এদের বান্ডেল শীথে যে সেলগুলো থাকে সেই সেলে আমরা অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট পাই। তো এই যে আমরা ক্লোরোপ্লাস্টগুলোকে প্রকৃতিতে দুইভাবে আবিষ্কার করতে পারতেছি, এই ব্যাপারটিকে আমরা বলি ডাইমরফিজম। ডাইমরফিজম মানে হচ্ছে যে কোনো একটা বস্তু, এটাকে দ্বিরূপিতা বলা হয়। যখন একটা বস্তু এক রূপ থেকে আর এক রূপে চেঞ্জ হচ্ছে, অ্যামিবাকে আমরা পলিমরফিজম বলতে পারি, কারণ অ্যামিবা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। তো ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম বলা হয়, দ্বিরূপিতা বলা হয়, তার দুইটা রূপ প্রকাশ পায় ক্লোরোপ্লাস্টের। ওয়ান ইজ গ্র্যানাল টাইপস অফ ক্লোরোপ্লাস্ট, অ্যানাদার ইজ স্ট্রোমা ল্যামেলাম টাইপ অফ ক্লোরোপ্লাস্ট, যেটাকে আমরা বলি অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট। গ্রিক শব্দ
মানে না। আর গ্রানা মানে তো চেনো যে থাইলাকয়েডগুলো যখন একটার পর একটা সজ্জিত হয়, তো এখানে গ্রানা থাকে না বলে এটাকে আমরা বলি এক গ্রানাল ক্লোরোপ্লাস্ট। এটি C4 উদ্ভিদের ব্যান্ডেল শীতে পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা যদি ক্লোরোপ্লাস্টের এবারে গঠন আলোচনা করি, গ্র্যানাল ক্লোরোপ্লাস্টের আমরা গঠন আলোচনা করব। তো গ্র্যানাল ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে ক্লোরোপ্লাস্টকে বলছি আমরা দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা এটাকে বাহিরের পর্দা বলছি, বাহিরের পর্দাটা মসৃণ হয়। আমরা এটাকে ভেতরের পর্দা বলছি। আমরা উন্নত হায়ার প্ল্যান্টের ক্লোরোপ্লাস্ট আঁকাইছি। আমরা বলছি যে হায়ার প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টটা হচ্ছে দ্বিপর্দা বিশিষ্ট একটা গঠন, যে সব থেকে বাহিরের দিকে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলি আউটার মেমব্রেন। আমরা মেমব্রেন বলতে বুঝি ফসফোলিপিড বাইলেয়ার। ইট ইজ ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন। আর ফসফোলিপিডের সাথে তো তুমি জানো বিভিন্ন প্রোটিন থাকে, এগুলো চ্যানেল, রিসেপ্টর, বাহক, বিভিন্ন রকমের প্রোটিন থাকে। তাহলে আউটার মেমব্রেন ইজ এ বাইলেয়ার মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন। আর এই বাইলেয়ার মেমব্রেনে মূলত অবশ্যই কিছু প্রোটিন থাকবে, সাম এসেনশিয়াল প্রোটিন অলওয়েজ ফাউন্ড হেয়ার। তো সেই প্রোটিনগুলো তুলনামূলকভাবে কম থাকে, এই জন্য আমরা বলি ভেরি লো অ্যামাউন্ট অফ মেমব্রেনাল প্রোটিন, লো অ্যামাউন্ট অফ মেমব্রেনাল প্রোটিন। মেমব্রেনাল প্রোটিনের পরিমাণ খুব কম থাকে, কারণ এটা মূলত ভেদ্য হিসেবে কাজ করে। দিস ইজ নট সিলেক্টিভ পারমিয়াবল মেম্বার, দিস ইজ পারমিয়াবল মেমব্রেন, মানে মোটামুটি ম্যাক্সিমাম অণুর জন্যই সে ভেদ্য হিসেবে কাজ করে। তাহলে এটার পারমিয়াবিলিটি হচ্ছে তুলনামূলকভাবে বেশি। এটার ভেদ্যতা হচ্ছে তুলনামূলকভাবে বেশি, কারণ এদের মেমব্রেনে, আউটার মেমব্রেন যেটা বাইলেয়ার, সেখানে প্রোটিনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। বাট বন্ধুরা দেখো, যেটাকে আমরা ইনার মেমব্রেন বলছি, দিস ইজ গ্রেন লাইক, আমরা ইনার মেমব্রেন বলছি। এই ইনার মেমব্রেনটা এটি অনেক বেশি প্রোটিন ধারণ করে। যদি আমি এই জায়গাতে ইনার মেমব্রেনের সেকশনটা দেখাই তোমাদেরকে, তাহলে দিস ইজ বাইলেয়ার। There are many proteins present at the inner bilayer। তাহলে একই জায়গা, এখানে আমি আউটার মেমব্রেন যদি একটু সেকশন নিই তাহলে দেখতে পাচ্ছি 3টা প্রোটিন, আর আমি যদি ইনার মেমব্রেন ওই পরিমাণই সেকশন নিই তাহলে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। There are vast types of protein found at the inner membrane। তাহলে আমরা বলতে পারি এখানে হাই অ্যামাউন্ট অফ মেমব্রেনাল প্রোটিন, হাই অ্যামাউন্ট অফ মেমব্রেনাল প্রোটিন। এই হাই অ্যামাউন্ট অফ মেমব্রেনাল প্রোটিন থাকার কারণে এরা ম্যাক্সিমাম বস্তুর জন্য ভেদ্যতা দেখায় না। আউটার মেমব্রেন ম্যাক্সিমাম বস্তুর জন্য ভেদ্যতা দেখায়, কারণ এখানে ছাকার মতো প্রোটিন নাই। কিন্তু ইনার মেমব্রেনে প্রচুর প্রোটিন আছে, মানে ছাকবে, কাকে নিবে কাকে নিবে না। দিস কল্ড সিলেক্টিভ পারমিয়াবিলিটি। এটাকে সেমি পারমিয়াবিলিটিও বলা হয়, বা সিলেক্টিভ পারমিয়াবিলিটি। ওকে, তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্লোরোপ্লাস্টের আউটার মেমব্রেন অপেক্ষা ইনার মেমব্রেন অধিক সিলেক্টিভ পারমিয়াবিলিটি দেখায়, অধিক নির্বাচন করে, আর তুলনামূলকভাবে কম নির্বাচন করতে পারে আউটার মেমব্রেন, কারণ একটাই, আউটার মেমব্রেনে প্রোটিনের পরিমাণ কম, ইনার মেমব্রেনে প্রোটিনের পরিমাণ বেশি। আর এখানে প্রোটিনের পরিমাণ বেশি বলে আমি একটু আঁকাইনি, ওকে, আমাদের ইনার মেমব্রেনে প্রোটিনের পরিমাণ বেশি বলেই কিন্তু এখানে আমাদের নির্বাচনটাও হয় বেশি, কাকে সোডিয়ামকে নিব না, পটাশিয়ামকে নিব না, কাকে নিব, এটা একটা নির্বাচনের সুযোগ থাকে, বিকজ নির্বাচন করার জন্য আমরা অনেক প্রোটিন ইনার মেমব্রেনে পাচ্ছি। ওকে বন্ধুরা,
আসো আমাদের ইনার মেমব্রেনটা ভেতরের দিকে অভিক্ষেপ সৃষ্টি করে, এটাকে ইনফ্ল্যাজেলেশন বলা হয়। এক্সফ্ল্যাজেলেশন মানে হচ্ছে সেলের বাহিরে অভিক্ষেপ। ধরো দিস ইজ সেল, এখান থেকে প্লাজমা মেমব্রেন বাহিরের দিকে যাচ্ছে, ফ্যাগোসাইটিক সেলে আমরা এটা পাই, দিস কল্ড এক্সফ্ল্যাজেলেশন। আর যদি কোনো কারণে মেমব্রেন ভেতরে ঢোকে তখন আমরা এই বস্তুটিকে বলি বা এই ব্যাপারটিকে বলি ইনফ্ল্যাজেলেশন। ওকে, তাহলে এটা ইনফ্ল্যাজেলেশন পদ্ধতিতে ইনার মেমব্রেনটি ভেতরের দিকে প্রবেশ করছে। ওকে, আমি এখানেও একটা দেখলাম ইনফ্ল্যাজেলেশন। ইনার মেমব্রেন ভেতরে প্রবেশ করছে। আমি এখানে একটা দেখাচ্ছি ইনফ্ল্যাজেলেশন। আমি এইখানে একটা দেখাচ্ছি ইনফ্ল্যাজেলেশন। এটি আরেকটি ইনফ্ল্যাজেলেশন। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত যদি ক্লোরোপ্লাস্টের চিত্রটা ফলো করি তাহলে আমরা এই ক্লোরোপ্লাস্টটাকে বলবো অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট। আমরা প্রথমে বলছিলাম যে ক্লোরোপ্লাস্ট দুই ভাগে বিভক্ত, যদি গ্রানা থাকে সেটাকে বলবো গ্রানাল, আর যদি শুধু স্ট্রোমা ল্যামেলাম থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাগ্রানাল। স্ট্রোমা ল্যামেলামটা হচ্ছে ইনার মেমব্রেন থেকে ইনফ্ল্যাজেলেশন পদ্ধতিতে যে সাইটোপ্লাজমের দিকে যে অভিক্ষেপ সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে আমরা স্ট্রোমা ল্যামেলাম। ওকে, তো আমরা যেহেতু গ্রানাল ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করতেছি, দিস ইজ গ্রানাল ক্লোরোপ্লাস্ট। গ্রানাল ক্লোরোপ্লাস্ট, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটি স্ট্রোমা ল্যামেলাম বিবর্ধিত হবে। ফসফোলিপিড, প্রোটিন, ক্লোরোফিল এগুলো জমা করে করে তারা আস্তে আস্তে বিবর্ধিত হবে এবং তারা গ্রানা তৈরি করবে। গ্রানা তৈরিতে প্লাজমা মেমব্রেন যে বৃদ্ধি পাচ্ছে, প্লেট তৈরি করতেছে, এই প্লেটগুলোকে আমরা বলি থাইলাকয়েড। কতগুলো থাইলাকয়েড মিলে একটা চাক তৈরি করে, এই চাকটাকে আমরা বলি গ্রানাম। ওকে, আমি আর একটা গ্রানাম তৈরি করতেছি। এইটি স্ট্রোমা ল্যামেলাম থেকে উৎপন্ন আর একটি গ্রানাম, আমরা আর একটা গ্রানাম তৈরি করছি। ওকে, এটা আর একটা গ্রানাম, আমরা আর একটা থাইলাকয়েড বিবর্ধিত করে যে প্লেটগুলো আঁকাচ্ছি সেটা থাইলাকয়েড, আর প্লেটগুলোকে একত্রে বলা হচ্ছে গ্রানাম। ওকে বন্ধুরা, দিস আর গ্রানাম। তাহলে আমরা এটাকে বলবো দিস ইজ গ্রানাম। আর আমরা যখন অনেকগুলো গ্রানামকে একত্রে বলবো তখন সেটাকে বলা হয় গ্রানা। আমরা যদি দুইটা নিয়ে কথা বলি তাহলে এটাকে বলবো আমরা গ্রানা। গ্রানামটা হচ্ছে এক বসন, গ্রানাটা হচ্ছে বহু বসন। আর একটা গ্রানাম তৈরিতে যে প্লেট ব্যবহার হয়েছে, এখানে প্লেট ব্যবহার হয়েছে 1 2 3 4 5 6 7 এরকম আর কি, যে প্লেটগুলো ব্যবহার হয়েছে এই প্লেটগুলোকে আমরা বলি থাইলাকয়েড। দিস আর থাইলাকয়েড। ওকে, তাহলে আমরা বলতে পারি যে গ্রানাম কিভাবে উৎপত্তি হয়। ইনার মেমব্রেন ইনফ্ল্যাজেলেশন পদ্ধতিতে স্ট্রোমার ভেতর ঢোকে, জলীয় দ্রবণটিকে স্ট্রোমা বলা হচ্ছে। আর স্ট্রোমার ভেতর ঢোকার পরে তারপরে তার মেমব্রেনের সামনের দিকের অঞ্চলটা বর্ধিত হয়, স্তরে স্তরে ফসফোলিপিড, প্রোটিন রিঅ্যারেঞ্জ করে করে সজ্জিত করে করে তার একটা চাক তৈরি করে, এটাকে গ্রানাম বলা হয়। আর চাক তৈরিকারী এককটিকে বলা হয় থাইলাকয়েড। তো বন্ধুরা, আমরা যদি ক্লোরোপ্লাস্টের ভেতরের এই জলীয় দ্রবণটার কথা চিন্তা করি তাহলে এই জলীয় দ্রবণটিকে বৃহৎ একটি অঞ্চল থাকে, এই বৃহৎ অঞ্চল বিশিষ্ট জলীয় দ্রবণটিকে আমরা বলবো স্ট্রোমা। দিস ইজ স্ট্রোমা। তাহলে স্ট্রোমার আয়তনটা অনেক বড় পাচ্ছি আমরা, স্ট্রোমার আয়তনটা অনেক বড়। এটা আমাদের অ্যানাটমিক্যাল ব্যাপার, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এই অ্যানাটমিটা
অনুধাবন করতে না পারি তাহলে আমাদের ফিজিওলজি বুঝতে অনেক প্রবলেম হবে। তো রিমেম্বার, স্ট্রোমা হচ্ছে অনেক বড় প্রশস্ত একটা অঞ্চল যার ভলিউমটা অনেক বড় থাকে। ওকে, আমরা স্ট্রোমাতে কিছু জলীয় দ্রবণ পাই, এগুলোকে আমরা স্ট্রোমা ফ্লুইড বলি। এই স্ট্রোমা ফ্লুইডের মধ্যে আমরা বেশ কিছু আয়ন পাই, বিশেষ করে ম্যাগনেসিয়াম আয়ন ডাবল প্লাস, ফেরাস আয়ন ডাবল প্লাস, ম্যাঙ্গানিজ আয়ন, এগুলোকে আমরা ডাইভ্যালেন্ট আয়ন বলি। প্রচুর আয়ন থাকে স্ট্রোমাতে, এবং স্ট্রোমাতে প্রচুর প্রোটিন থাকে। দিস প্রোটিন অ্যাক্ট অ্যাজ এ এনজাইম। তাহলে বিভিন্ন উপাদান সম্মিলিত স্ট্রোমাটা, আমরা এটাকে প্রোটিন বলছি। ওকে বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রোটিন হচ্ছে স্ট্রোমায় থাকে, যেটিকে বলা হয়, আমরা স্টার লাইক দেখাচ্ছি, এই প্রোটিনকে বলা হয় রুবিস্কো। স্টার লাইক এই প্রোটিনটার নাম হচ্ছে রুবিস্কো। এটা রুবিস্কো আমাদের আলোক পর্যায় তো আমাদের গ্রানাতে হয়, আর আমাদের কেলভিন সাইকেল, যেটাকে আমরা ডার্ক ফেজ বলি বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এটা আমাদের স্ট্রোমায় সম্পূর্ণ হয়। তো স্ট্রোমাতে যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে বিজারণের উদ্দেশ্যে, তখন এই কার্বন ডাইঅক্সাইডটাকে ফার্স্ট ধরতে হয়। তো আমাদের কে ধরে? আমরা জানি রাইবোলুজ 5 কার্বন বিশিষ্ট RUBP, এটাকে রাইবোলুজ বলা হয়। 1 2 3 4 5, এই 5 কার্বন বিশিষ্ট যৌগের সাথে যখন কার্বন ডাইঅক্সাইডে থাকা একটি কার্বন যুক্ত হয়, তখন এই বস্তুটাকে আমরা বলি 6 কার্বন যৌগ। 1 2 3 4 5, 1 2 3 4 5, 6 কার্বন যৌগ হয়ে গেছে। রাইবোলুজ ছিল 5 কার্বন, আর বায়ুমণ্ডলের কার্বনে আছে একটি কার্বন, কার্বন ডাইঅক্সাইড। ছোট দুটা মিলিতভাবে একটা 6 কার্বন বিশিষ্ট অণু তৈরি করছে, এটাকে বলা হয় কিটো অ্যাসিড। দিস ইজ দ্য কেলভিন সাইকেল ফার্স্ট স্টেপ, কার্বন ফিক্সেশন বলি আমরা। তো কার্বন ফিক্সেশনের জন্য একটি এনজাইম লাগে, কার্বনকে ফিক্সড করি আমরা RUBPর সাথে ফিক্সড করি, একটা এনজাইম লাগে রুবিস্কো। তো স্টার লাইক এনজাইমগুলোকে ধরে নাও, দিস আর রুবিস্কো এনজাইম প্রেজেন্ট অ্যাট দ্য স্ট্রোমা। ভাইটাল রোল তারা প্লে করে, বিকজ কার্বন ডাইঅক্সাইডগুলোকে যখন আমরা রাইবোলুজের সাথে ধরতে চাই, এই এনজাইমটা খুবই দরকার। ওকে, তাহলে রিবুস্কো সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম যে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাসিমিলেশন বা ধরার কাজে এটা ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আমাদের স্ট্রোমাতে আমাদের কিছু ডিএনএ থাকে, আমরা এই ডিএনএটাকে বলি আমরা প্লাস্টিড ডিএনএ। আমরা দিস ডিএনএ কল্ড সার্কুলেটিং ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, এটাকে আমরা বলি প্লাস্টিড ডিএনএ। দিস ইজ ডিএনএ। তো ডিএনএ তো আমরা জানি ডিএনএতে জিন থাকে, জিন ইজ দ্য পার্ট অফ এ ডিএনএ। তো জিন ধরলাম এখানে কিছু জিন আছে, সাম জিন প্রেজেন্ট হিয়ার, দিস ইজ জিন, দিস ইজ জিন। তো জিনগুলো তো অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, তারা প্রোটিন তৈরি করবে। তো জিন থেকে প্রোটিন তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হয়? ট্রান্সক্রিপশন করতে হয়। আমরা mRNA তৈরি করলাম, ট্রান্সক্রিপশন, পরবর্তীতে ওইটাকে আমরা রাইবোজোমে নিয়ে আসবো। তো আমাদের স্ট্রোমাতে তো রাইবোজোম থাকার কথা নয়, রাইবোজোম তো থাকার কথা সাইটোপ্লাজমে। বাট রিমেম্বার, ক্লোরোপ্লাস্ট এমন একটা অঙ্গাণু যে তার রাইবোজোম আছে। তো ধরে নাও বন্ধুরা, আমি রাইবোজোম দেখাচ্ছি, এটা আমাদের স্মল ইউনিট রাইবোজোমের, এটা আমাদের লার্জ ইউনিট রাইবোজোমের। তাহলে রাইবোজোম 1, আবার রাইবোজোমের স্মল ইউনিট, রাইবোজোমের স্মল ইউনিট, রাইবোজোমের স্মল ইউনিট, রাইবোজোমের লার্জ ইউনিট, দিজ আর লার্জ ইউনিট, দিজ আর লার্জ ইউনিট, দিজ আর লার্জ ইউনিট। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টের ভেতরে রাইবোজোম থাকে, এদের রাইবোজোমটিকে আমরা বলি 70S টাইপ রাইবোজোম। দিস রাইবোজোম আর 70S রাইবোজোম। এই 70S রাইবোজোমের লার্জ ইউনিট এবং স্মল ইউনিট প্রোটিন তৈরির সময় এক হয়ে যায়, mRNA এসে মাঝখানটাতে সংযুক্ত হয়। তো চলো আমরা mRNAটাকে নিয়ে আসি এখানে। mRNA এখন এখানে চলে আসে রাইবোজোমে। যখন mRNA এখানে চলে আসলো, তখন এখান থেকে আমরা একটা কাঙ্ক্ষিত প্রোটিন পাই, যে জিনটাকে কপি করা হয়েছে সেই প্রোটিনটা পাবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোমাতে যে প্রোটিনের প্রয়োজন বা ক্লোরোপ্লাস্টের যে প্রোটিনের প্রয়োজন, সেই প্রোটিনগুলো মূলত সাইটোপ্লাজম থেকে আসে না। ম্যাক্সিমাম প্রোটিনই সাইটোপ্লাজম তৈরি করে। নিউক্লিয়াসের ডিএনএ থাকে, সাইটোপ্লাজমে রাইবোজোম থাকে, ডিএনএ থেকে mRNA আসে, এই যেটা mRNA,
রাইবোজোমে বসে এবং প্রোটিন তৈরি করে। বাট রিমেম্বার, ক্লোরোপ্লাস্ট কিন্তু সাইটোপ্লাজমের উপর নির্ভর করছে না। ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, সে নিজেই এমআরএনএ তৈরি করতেছে। তার এমআরএনএ দিয়ে তার রাইবোজোমকে স্ট্রমায় থাকা 70S টাইপের রাইবোজোমকে দিয়ে ব্যবহার করিয়ে তার প্রোটিন তৈরি করতেছে। এই প্লাস্টিডের জন্য যত প্রোটিন দরকার সব সে তৈরি করতেছে। তার মানে সে স্বাধীন, সে সম্পূর্ণ, সে সাইটোপ্লাজমের উপরে সম্পূর্ণ নির্ভরশীল নয়। হ্যাঁ, নির্ভরশীল, সাইটোপ্লাজমের উপর সে শুধু একটু আশ্রয় করে আছে, বাট তার যাবতীয় মেকানিজম সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি সে যখন সেল যখন ডিভাইডেড হবে, সেলে যখন ক্লোরোপ্লাস্ট যাবে, প্লাস্টিড যাবে, তখন এই প্লাস্টিড নিজেই নিজেকে বিভাজিত করতে পারে। আমরা এই ব্যাপারটাকে বলি অটোনোমাস। অটোনোমাস মানে হচ্ছে যে নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার মতো এরও একটা ক্যারেক্টার পাচ্ছি যে এর নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব রাইবোজোম থাকে, এটা একটা স্বাধীন সত্তা। এবং সেল ডিভিশন যখন একটা সাইটোপ্লাজম বিভাজিত হয়, সাইটোপ্লাজমের তো দুপাশেই প্লাস্টিডকে যেতে হবে, তখন এই প্লাস্টিড নিজেই নিজেকে মাল্টিপ্লাই করাইতে পারে। এটাকে অটোনোমাস বলা হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা জানি এর মধ্যে একটা লক্ষ্য করে একটা ব্যাকটেরিয়ার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। ব্যাকটেরিয়ার সার্কুলেটিং ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টেরও সার্কুলেটিং ডিএনএ আছে। ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S, ক্লোরোপ্লাস্টের রাইবোজোমও 70S। তার মানে এটা একটা প্রোক্যারিওটিক জীব। অতি প্রাচীনকালে এই প্রোক্যারিওটিক জীবটি আমাদের উদ্ভিদের সাইটোপ্লাজমের ভেতরে প্রবেশ করছে এবং সাইটোপ্লাজম আশ্রয় গ্রহণ করছে। এটা আশ্রয়টা নিয়ে দেওয়া হয়েছে উইন উইন স্যাটিসফ্যাকশন। ক্লোরোপ্লাস্ট আমাদের উদ্ভিদ সেলের ভেতরে আশ্রয় পাইছে, আর উদ্ভিদ সাইটোপ্লাজম কি পাচ্ছে? ক্লোরোপ্লাস্টের কাছ থেকে শক্তি পাচ্ছে। তাহলে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কাছ থেকে পাইছে সাইটোপ্লাজমের কাছ থেকে পাইছে আশ্রয়। সাইটোপ্লাজম একটা তার আবাসস্থল, আর সাইটোপ্লাজম পাচ্ছে তার কাছ থেকে এটিপি। তাহলে উইন উইন স্যাটিসফ্যাকশন। এই ব্যাপারটাকে আমরা বলি সিম্বায়ন্ট বা এন্ডোসিম্বায়ন্ট। দিস কল্ড এম্বোসিম্বায়োসিস। মানে একটা সেলের সাইটোপ্লাজমের ভেতরে আর একটা সেল অবস্থান করতেছে, একটা সেলের ভেতরে আর একটা সেল। যদিও এটা আদি কোষী, তো বর্তমানে সায়েন্টিস্টরা এটাকে অর্গানেলস না বলে একটা স্বাধীন সত্তা বলতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এখানে নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব রাইবোজোম থাকে, তারা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিজেরাই করে, সাইটোপ্লাজমের উপর নির্ভরশীল নয় বলে এটাকে একটা স্বাধীন সত্তা বলা হয়। পরীক্ষায় ভাবে অনেক সময় কোশ্চেন চাওয়া হতে পারে যে কেন ক্লোরোপ্লাস্টকে একটি স্বাধীন সত্তা বলে তুমি স্বীকৃতি দিবে, তোমার মতামত উপস্থাপন করো। তখন এভাবেই তোমাকে বলতে হবে তার ডিএনএ, তার ট্রান্সক্রিপশন, তার ট্রান্সলেশন, তার নিজস্ব প্রোটিন, বিপাকীয় এনজাইমগুলো সব এখান থেকে আসে। ওকে বন্ধুরা, আমরা গ্রানাম তৈরি করছি। এই গ্রানামগুলোতে যে থাইলাকয়েড থাকে, এই প্লেটগুলোকে আমরা থাইলাকয়েড বলি। আমরা থাইলাকয়েডগুলোর যদি একটু অবস্থান দেখার চেষ্টা করি, থাইলাকয়েডগুলো কীভাবে সজ্জিত থাকতেছে লক্ষ্য করো। দিস ইজ 1 থাইলাকয়েড, দিস ইজ 2 থাইলাকয়েড, দিস ইজ 3 থাইলাকয়েড। বন্ধুরা দেখো, এই 3টি থাইলাকয়েড হচ্ছে মেমব্রেন, এটা ইনার মেমব্রেন দ্বারা আবৃত অঙ্গাণু। এইটার বাহিরের দিকটা স্ট্রোমা বলছি আমরা। বাহিরের দিকে যে তরলটা আছে এই তরলটাকে আমরা বলি স্ট্রোমা, আর ভেতরের দিকে যে তরল থাকে এই তরলটিকে বলা হয় লুমেন। তো আমরা বলছিলাম যে স্ট্রোমার আয়তনটা অনেক বড়, রাইট? স্ট্রোমার ভলিউমটা অনেক বড় বলছিলাম। বন্ধুরা দেখো, এখানে আর একটা স্পেস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে লুমেন। লুমেনটাও হচ্ছে, এটাকে থাইলাকয়েড স্পেস বলা হয়। তো এটাকে আমরা লুমেন বলছি। দিস ইজ কল্ড লুমেন। তাহলে আমরা দেখছি যে স্ট্রোমার আয়তন বড়, লুমেনের ভলিউমটা হচ্ছে ছোট। তার মানে রিমেম্বার, আমাদের এই থাইলাকয়েডের ভেতরের জায়গাটাকে আমরা বলি লুমেন। থাইলাকয়েড স্পেসকে বলা হয় লুমেন, যার আয়তন অতি নগণ্য। তাহলে এখানে আমরা 2 রকমের স্পেস পাচ্ছি। অবশ্যই স্পেসটা ফাঁকা না, ফ্লুইড ফিল স্পেস। তাহলে একটা হচ্ছে ফ্লুইড ফিল স্পেস প্রশস্ত, যেটাকে স্ট্রোমা বলছি, বিভিন্ন এনজাইম, রাইবোজোম, ডিএনএকে ধারণ করতেছে। আর একটা ফ্লুইড ফিল স্পেস বলছি আমরা লুমেনকে। আমাদের স্ট্রোমাও জলীয় দ্রবণ, লুমেনের ভেতরে যে তরল থাকে এটাকে লুমেন ম্যাট্রিক্স বলা হচ্ছে, এটাও আমাদের জলীয় দ্রবণ। তবে রিমেম্বার, স্ট্রোমার আয়তন অনেক বড়, স্ট্রোমা প্রশস্ত, আর লুমেন খুব সরু বা সংক্ষিপ্ত। ফলে এখানে আমরা ব্যাপন নিয়ে কথা বলবো। এটা আমরা যখন লাইট ফেজ নিয়ে আলোচনা করব। রিমেম্বার, একটা বস্তুর অ্যানাটমি তোমার যদি ভালোভাবে জানা থাকে তাহলে তুমি ওটার ফিজিওলজিটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবা। তাহলে
ক্লোরোপ্লাস্টের কাজ ব্যাখ্যা করতে গেলে ক্লোরোপ্লাস্টের গঠন জানাটা আমাদের খুব দরকার এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় দিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে স্ট্রোমাটা বড় হচ্ছে, লুমেনটা ছোট হচ্ছে, আমরা ব্যাপনটা চালাবো এখানে। তো বন্ধুরা দেখো, দুইটা থাইলাকয়েড যখন পাশাপাশি সজ্জিত হয়েছে তখন থাইলাকয়েডের এই জায়গাটা আমাদের সংযুক্ত হয়েছে, আমরা এই অঞ্চলটাকে বলি অ্যাপ্রেসড সাইট। অ্যাপ্রেসড সাইট। আর যে অঞ্চলটা সংযুক্ত হয়নি, বিশেষ করে এই অঞ্চল এগুলো পরস্পর কানেক্টেড নয়, অসংযুক্ত অঞ্চল, আমরা এই অঞ্চলটিকে বলি নন অ্যাপ্রেসড সাইট। ওকে, তাহলে আমরা থাইলাকয়েডগুলো যখন সজ্জিত হচ্ছে তার দুইটা অঞ্চল বা সাইট পাচ্ছি, একটা হচ্ছে অ্যাপ্রেসড, এটা একটা অ্যাপ্রেসড সাইট বিকজ দুইটা থাইলাকয়েড এই জায়গায় কানেক্ট হয়েছে, আর এগুলো নন অ্যাপ্রেসড সাইট। এটা বলার পেছনে কারণটা হচ্ছে যে আমাদের ফটোসিস্টেম 2 এবং 1 থাকে সালোক সংশ্লেষণে। তো এই ফটোসিস্টেম 2 ধরো আমি নীলটাকে বলছি ফটোসিস্টেম 2 আর আমি লালটাকে বলছি ফটোসিস্টেম 1। আমাদের ফটোসিস্টেম, এটা হচ্ছে ফটোসিস্টেম 2, দিজ আর ফটোসিস্টেম 2, দিজ আর ফটোসিস্টেম 1। আমাদের এই ফটোসিস্টেম 2টা থাকে আমাদের গিয়ে হলো আমাদের অ্যাপ্রেসড অঞ্চলে। ওকে, আর ফটোসিস্টেম 1গুলো থাকে আমাদের মূলত নন অ্যাপ্রেসড অঞ্চলে। এটা বোঝানোর জন্য আমরা কথাটা বললাম, এটা মাথায় রাখবে যে দুই ধরনের ফটোসিস্টেম থাকে, একটাকে বলা হয় ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1। ফটোসিস্টেম 2গুলো অ্যাপ্রেসড পার্টে অবস্থান করে থাইলাকয়েড মেমব্রেনের, আর 1গুলো আমাদের নন অ্যাপ্রেসড পার্টে অবস্থান করে। বন্ধুরা, আমাদেরকে ক্লোরোপ্লাস্টের আরেকটু গঠন সুন্দরভাবে বর্ণনা করতে গেলে আরেকটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বলি কোয়ান্টোজম, একটা শব্দ ব্যবহার করি ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। কোয়ান্টোজম হচ্ছে কোয়ান্টোজমটা হচ্ছে একটা বান্ডিল, ইটস এ ব্যান্ডিল, একটা গুচ্ছ, দিস ইজ কোয়ান্টোজম। থাইলাকয়েড মেমব্রেনে থাকে গুচ্ছ, এখানে পিগমেন্ট গুচ্ছ থাকে, সালোক সংশ্লেষী রঞ্জক গুচ্ছ থাকে। তো একটি কোয়ান্টোজমের ভেতরে প্রায় 230টি পিগমেন্ট থাকে, আর এই কোয়ান্টোজমগুলো 230টি পিগমেন্ট এক রকমের নয়। আমরা কিছু পিগমেন্টকে বলি ক্লোরোফিল, আমরা কোনোটাকে বলি ক্যারোটিনয়েড, আমরা কোনো পিগমেন্টকে বলি জ্যান্থোফিল, আমরা কোনো পিগমেন্টকে বলি ফাইকোবিলিন। ওকে বন্ধুরা, ক্লোরোফিল আমরা বলি সবুজ, ক্যারোটিনয়েড কমলা, জ্যান্থোফিল হলুদ, আর ফাইকোবিলিনটা এই ধরনের। তাহলে আমরা সবুজ, কমলা, হলুদ, বাদামি এই 4 রকমের রঞ্জক পাই হচ্ছে কোথায়? আমরা কোয়ান্টোজমে। এবং এগুলো ফটোসিনথেটিক পিগমেন্ট, এগুলো সালোক সংশ্লেষী রঞ্জক। বন্ধুরা, আমাদেরকে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের ক্লোরোপ্লাস্টে আর একটা পার্ট থাকে আমাদের এই থাইলাকয়েড মেমব্রেনে, সেটাকে আমরা বলি লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটাকে আমরা সংক্ষেপে বলি LI, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি? দিস ইজ দ্য পার্ট অফ দ্য থাইলাকয়েড মেমব্রেন। এখানে কতগুলো বিভিন্ন রকমের প্রোটিন এবং কিছু ক্লোরোফিল থাকে। এখানে মূলত 2 রকমের ক্লোরোফিল থাকে। আমরা একটাকে বলি ফটোসিস্টেম 1 বলি, একটাকে বলা হয় ফটোসিস্টেম 2। ফটোসিস্টেমটা হচ্ছে ক্লোরোফিলের বান্ডেল, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তাহলে আমাদের লাইট হারভেস্টিং কমপ্লেক্সটা থাইলাকয়েড মেমব্রেনে থাকে, আমাদের কোয়ান্টিজমও থাইলাকয়েড মেমব্রেনে থাকে। বাট রিমেম্বার, কোয়ান্টিজমটা হচ্ছে কতগুলো পিগমেন্টের সমষ্টি, আর লাইট হারভেস্টিং কমপ্লেক্সটা হচ্ছে কতগুলো পিগমেন্ট এবং কতগুলো প্রোটিনের সমষ্টি। এখানে বেশ কতগুলো প্রোটিন থাকে, যেমন ধরো আমাদের ফটোসিস্টেম 2, তারপর ইউবিকুইনোন, তারপর সাইটোক্রোম রিডাকটেস, প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন। আমরা যখন কাজ নিয়ে আলোচনা করব, আমি সামনে আরেকটি ভিডিও টপিক্স তৈরি করব শুধু থাইলাকয়েড মেমব্রেন নিয়ে আলোচনা করব, সেখানে আমরা ওইখানে এটার বড় করে আলোচনাটা রাখবো থাইলাকয়েড মেমব্রেন নিয়ে। তো আপাতত মাথায় রাখো যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স নামে একটা জায়গা থাকে, এটাকে ফটোসিনথেটিক ইউনিটও বলা হয়। তো এখানে ফটোসিস্টেম 1 থাকে, ফটোসিস্টেম 2 থাকে। ফটোসিস্টেম 1টা হচ্ছে কতগুলো ক্লোরোফিলের সমষ্টি, ফটোসিস্টেম 2ও কতগুলো ক্লোরোফিলের সমষ্টি। এ বান্ডিল অফ ক্লোরোফিল ইজ কল্ড ফটোসিস্টেম। রিমেম্বার, কোয়ান্টিজমও তো ক্লোরোফিল থাকে, বাট কোয়ান্টিজমে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ফাইকোবিলিন সবই থাকে। বাট ফটোসিস্টেম 2 এবং 1-এ শুধু ক্লোরোফিল থাকে। তো চলো আমরা কোনটাকে ফটোসিস্টেম আর
লাইট হারভেস্টিং কমপ্লেক্স মূলত ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 প্লাস প্রোটিনস দ্বারা তৈরি। এরা বেশ কতগুলো উপাদানগুলো পরস্পর সজ্জিত হয় একটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স তৈরি করে, যেটাকে আমরা বলি সালোক সংশ্লেষী ইউনিট বা ফটোসিনথেটিক ইউনিট। তো বন্ধুরা, আমরা ফটোসিস্টেম 2 এবং 1টা নিয়ে একটু কথা বলবো যে ফটোসিস্টেম 2 এবং 1টা কি। ফটোসিস্টেম 2টা হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম যে ফটোসিস্টেম 2, এটা ধরো ফটোসিস্টেম 2, এটা ফটোসিস্টেম 1। অ্যাপ্রেসড অঞ্চলে আমাদের থাকে ফটোসিস্টেম 2 আর নন অ্যাপ্রেসড অঞ্চলে থাকে ফটোসিস্টেম 1। তো ফটোসিস্টেম 2 দিজ আর ক্লোরোফিল বান্ডিল, এখানে ক্লোরোফিল এ বি সি বিভিন্ন ধরনের ক্লোরোফিল থাকে। ওকে, তো বন্ধুরা দেখো, আমি এইটাকে বলছি ফটোসিস্টেম 2 আর এটাকে বলছি ফটোসিস্টেম 1। বোথ অফ দিস ফটোসিস্টেম আর বান্ডিল অফ ক্লোরোফিল। তো পার্থক্যটা কি, কেন এটাকে 2 বলা হচ্ছে আর 1 বলা হচ্ছে? এদের সেন্টার ক্লোরোফিলটার জন্য পার্থক্য এরা দেখায়। যেটা ফটোসিস্টেম 2, তার যে সেন্টার ক্লোরোফিল থাকে, ধরো এটা সেন্টার ক্লোরোফিল আর এটার সেন্টার ক্লোরোফিল, এই সেন্টার ক্লোরোফিল থাকার বৈশিষ্ট্যের জন্য এরা আলাদা হয়েছে। যেটা ফটোসিস্টেম 2 এর সেন্টার ক্লোরোফিল, ও সূর্যের আলো শোষণ করে 680 ন্যানোমিটার, আর যেটা ফটোসিস্টেম 1, এটা সূর্যের আলো শোষণ করে 700 ন্যানোমিটার। এই ক্লোরোফিলটি এমন একটা ক্লোরোফিল, ফটোসিস্টেম 1-এ থাকা সেন্টার ক্লোরোফিল এমন একটা ক্লোরোফিল যে সূর্যের আলো থেকে তো প্রচুর আলোক রশ্মি আসে, তাদের মধ্যে থেকে সে শুধু 700 ন্যানোমিটারটাকে শোষণ করে। ফটোসিস্টেম 2-তে যে সেন্টার ক্লোরোফিল আছে, সূর্যের আলো থেকে বিভিন্ন ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি আসে, বাট আমার যেটা ফটোসিস্টেম 2, তার যে সেন্টার ক্লোরোফিল, সে শুধুমাত্র 1টা ন্যানোমিটার শোষণ করতে পারে, সেটা হচ্ছে 680। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফটোসিস্টেম 1 and 2? ফটোসিস্টেম 1 অ্যাবজর্ব 700 ন্যানোমিটার অফ লাইট লেন্থ অ্যান্ড 2 অ্যাবজর্ব দ্য 680 ন্যানোমিটার অফ লাইট লেন্থ। ওকে, আলোক তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে, লাইট ওয়েভলেন্থগুলোকে সে শোষণ করতেছে, এটা হচ্ছে পার্থক্য। তাছাড়া এখানেও ক্লোরোফিলে থাকে, এখানেও ক্লোরোফিলে থাকে, মোটামুটি এটাও ক্লোরোফিলে ব্যান্ডেল, এটাও ক্লোরোফিলে ব্যান্ডেল, এখানেও আলোক শক্তি শোষণ হয়, এখানেও আলোক শক্তি শোষণ হয়। তাহলে ফটোসিস্টেম 1, 2 এবং কতগুলো প্রোটিনকে আমরা একত্রে বলি লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাংশন নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা গঠন নিয়ে মোটামুটি শেষ করছি। আমরা কাজ নিয়ে যদি কথা বলি, তাহলে আমরা মোটামুটি একটা কাজ করছি যে আমাদের ফটোসিনথেসিসের 2টা স্টেজ আছে। ফটোসিনথেসিসের 2টা স্টেজ আছে, একটাকে আমরা বলি লাইট স্টেজ আর একটাকে বলি আমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজ। লাইট ফেজ বা লাইট স্টেজটা হয় মূলত আমাদের যেখানে ক্লোরোফিল থাকে। তো সমগ্র ক্লোরোপ্লাস্ট জুড়ে আমরা ক্লোরোফিল কোথায় পাচ্ছি? থাইলাকয়েড মেমব্রেনে, এখানে ক্লোরোফিল থাকে। তাহলে আমাদের লাইট ফেজটা কোথায় হয়? থাইলাকয়েড মেমব্রেনে। তাহলে থাইলাকয়েড মেমব্রেনে আমরা পাবো লাইট ফেজ, এখানে সম্পন্ন হয় লাইট ফেজ। আর আমরা কার্বন ডাইঅক্সাইডকে ধরবো, শর্করা তৈরি করব, এটাকে কেলভিন সাইকেল বলা হয় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এটা কোথায় সম্পন্ন হয়? স্ট্রোমাতে। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের 2টা অঞ্চল চিন্তা করব, একটা হচ্ছে গ্রানাম, অনেকগুলো গ্রানামকে একত্রে বলা হয় গ্রানা, এদেরকে বলা হচ্ছে আমরা আলোক পর্যায় সম্পন্ন হয়। আর এখানে আমাদের গ্রানামে বা থাইলাকয়েডে আলোক পর্যায় হয়, আর আমাদের স্ট্রোমাতে আমাদের কেলভিন সাইকেল বা আলোক নিরপেক্ষ পর্যায় সম্পন্ন হয়। বন্ধুরা, আমি আরেকটু তোমাদেরকে অ্যাড করে দিই যে আমরা দেখো যে গ্রানাগুলো যে নালিকা থেকে ডেভেলপ করছে সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। আমরা দেখিয়েছি যে আমরা এটাকে বলি স্ট্রোমা ল্যামেলাম, দেখানো হয়নি মনে হয়। তাহলে এটাকে আমরা বলছি স্ট্রোমা ল্যামেলাম, যে অন্তঃমেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে যখন সামনের দিকে অনেকগুলো থাইলাকয়েড তৈরি করে, তখন আমরা এটাকে বলি স্ট্রোমা ল্যামেলাম। তাহলে দিস ইজ স্ট্রোমা ল্যামেলাম। ল্যামেলাম এক বচন, অনেকগুলো ল্যামেলামকে বোঝালে আমরা ল্যামেলি বলি। যদি অনেকগুলো বলি, এইটা একটা স্ট্রোমা ল্যামেলাম, এইটা একটা, এখানে 4টা স্ট্রোমা ল্যামেলাম আছে। তাহলে 4টি বললে বহু বচন হয়ে যায়, তখন ল্যামেলি বলতে হয়, আর একটা বললে ল্যামেলাম বলতে হয়। ওকে, তো আমরা যদি এই 2টি গ্রানার মধ্যে নালিকা যুক্ত করে দিই, কানেকশান দিয়ে দিই, দ্য কানেকশান বিটুইন 2 গ্রানা, এক বচনে গ্রানাম আর
বহু বচনে গ্রানা, তাহলে দুইটা মানে বহু বচন, এখানে গ্রানা শব্দ ব্যবহার করতে হবে। তাহলে দুইটা গ্রানার মধ্যে ল্যামেলাম মানে সুতা, ল্যামেলাম থাকে, এটাকে আমরা বলি গ্রানাম ল্যামেলাম বা গ্রানা ল্যামেলাম, দুইটা আছে গ্রানা। আমরা এখানেও একটু গ্রানা দেখিয়ে দিই, এটা আমার প্রথমে দেখানো উচিত ছিল। দিস ইজ গ্রানা ল্যামেলাম, আমরা এখানে গ্রানা ল্যামেলাম দেখাতে পারবো। The lamellum between two granum is called grana lamellum। তাহলে স্ট্রোমা ল্যামেলাম ইনার মেমব্রেন থেকে যেটা ভেতরের দিকে ভাঁজ হয়ে গ্রানামকে ধারণ করছে সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম, আর গ্রানার মাঝখানে যে ল্যামেলাম থাকে সেটাকে বলা হয় গ্রানা ল্যামেলাম। ওকে, আর ফিগারটা তো অবশ্যই ক্লোরোপ্লাস্ট। ওকে বন্ধুরা, তাহলে ক্লোরোপ্লাস্টের মোটামুটি গঠন সম্বন্ধে আমরা আইডিয়া লাভ করতে পারছি। এটা দুই পর্দা বিশিষ্ট একটা অঙ্গাণু, এটা নট অনলি অঙ্গাণু বাট অলসো অর্গানিলস, একটা স্বাধীন অর্গানিজম, একটা জীব, কারণ তার সার্কুলেটিং ডিএনএ আছে, তার রাইবোজোম রয়েছে, সে নিজেই নিজের বিপাকীয় এনজাইম প্রোটিন তৈরি করতে পারে বলে তাকে স্বাধীন সত্তা বলা হচ্ছে। এবং কি সেল ডিভিশন যখন সেল করে তখন সেও নিজে থেকেই বিভাজন হয়ে যায়, নিউক্লিয়াস তার উপর কোনো নিয়ন্ত্রণ রাখে না, সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ তার ডিএনএ আছে এবং রাইবোজোম আছে। তো এই জন্য এটাকে আমরা একটা স্বাধীন সত্তা বলছি, এটা নিজেই নিজেকে ভাগ করতে পারে, এই জন্য এটাকে অটোনমাস বলা হয়। আর এই ক্লোরোপ্লাস্টটা যেহেতু একটা প্রোক্যারিওটিক টাইপ জীব, কারণ তার ডিএনএ ন্যাকেড, রাইবোজোম 70S রাইবোজোমটাকে আমরা বলি আদিকোষী একটা বৈশিষ্ট্য। তো এই 70S টাইপ রাইবোজোম হওয়ার কারণে বা তার ডিএনএটা পর্দাবিহীন থাকার কারণে, ডিএনএতে কোনো পর্দা নেই, বুঝতে পারতেছ, এটাকে আদিকোষী জীব বলা হচ্ছে। আর এই আদিকোষী জীব অতি প্রাচীনকালে আমাদের উদ্ভিদ কোষের ভেতরে ঢুকে আশ্রয় গ্রহণ করছে, উদ্ভিদ কোষও তাকে আশ্রয় দিয়েছে। উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের কাছ থেকে শক্তি সংগ্রহ করে, এটিপি এবং খাদ্য সংগ্রহ করে, আর ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে আশ্রয় খুঁজে পেয়েছে, একটা নিরাপদ আশ্রয়। তাহলে একটা উইন উইন স্যাটিসফ্যাকশন, এটাকে আমরা বলি সিম্বায়ন্ট। তোমরা মনে রাখবা যে স্ট্রোমা ল্যামেলামটা হচ্ছে ইনার মেমব্রেনের থেকে উৎপাদিত হয় একটা নালিকা বা একটা সুতা, আর গ্রানা ল্যামেলামটা হচ্ছে দুইটা গ্রানার মাঝখানে। থাইলাকয়েড মেমব্রেন সম্বন্ধে মোটামুটি আমরা আলোচনা করছি, কোয়ান্টিজম, ফটোসিনথেটিক ইউনিট, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এগুলো আমরা নেক্সট আরও ডিটেলস আলোচনা করব। তো আমার মনে হয় তোমরা ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে একটা আইডিয়া লাভ করতে পারছো, একটা ভালো ধারণা তোমাদের হয়েছে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে সামনের দিনে আমরা নেক্সটে ভবিষ্যতে আমরা আরও ভালো ভিডিও তোমাদের সামনে, ভিডিও টপিকস তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো, যা থেকে তোমরা অনেক উপকৃত হবে বলে আমার বিশ্বাস। তো আমরা সামনের দিন আবার কোনো একটা নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।